আজকে দীর্ঘ ৫৪ বছর পার হয়ে গেল, অথচ গভীর সমুদ্রের একটা গ্যাস কূপ থেকেও আপনারা বাণিজ্যিকভাবে জ্বালানি উত্তোলন করতে পারলেন না। তীব্র জ্বালানি সংকটে দেশের শিল্প কারখানা যখন ধ্বংসের মুখে, ঠিক এই মুহূর্তে আমাদের চোখের আড়ালে বঙ্গোপসাগরের নীল জলরাশির হাজার হাজার ফুট গভীরে ঘটে চলেছে এক ভয়ঙ্কর নীরব মহাকাণ্ড। একে বলা যায় এক বৈজ্ঞানিক ডাকাতি, যার কোনো শব্দ নেই, কোনো ধোঁয়া নেই, কোনো দৃশ্যমান যুদ্ধ নেই। কিন্তু এর ফলে বাংলাদেশের যে ক্ষতি হচ্ছে তার পরিমাণ ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা। প্রশ্ন জাগা স্বাভাবিক, বাংলাদেশের নিজের ভূখণ্ডের গ্যাস আসলে যাচ্ছে কোথায়? কেন বছরের পর বছর ধরে আমরা আন্তর্জাতিক বাজার থেকে চড়া মূল্যের এলএনজি কিনে দেশের অর্থনীতিকে পঙ্গু করে ফেলছি? আর কেনই বা হঠাৎ করে বর্তমান নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সঙ্গে এমন এক অত্যন্ত সংবেদনশীল ও কৌশলগত জ্বালানি চুক্তির দিকে এগোচ্ছেন, যা পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিক ও শক্তির ভারসাম্যকে চিরতরে বদলে দিতে পারে? আজ আমরা উন্মোচন করব বঙ্গোপসাগরের তলদেশে লুকিয়ে থাকা সেই আন্তর্জাতিক মেগা প্ল্যানের এক্সক্লুসিভ ইনসাইড হিস্টোরি। ভূ রাজনীতিক মানচিত্রে বঙ্গোপসাগর শুধু একটি সাধারণ সমুদ্র নয়, এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এবং কৌশলগত মেরিন রুট ও খনিজ সম্পদের ভাণ্ডার। বিজ্ঞানীদের মতে এই সমুদ্রের তলদেশে লুকিয়ে আছে কোটি কোটি কিউবিক ফুট প্রাকৃতিক গ্যাস ও মূল্যবান খনিজ হাইড্রেজ, যার সঠিক ব্যবহার করতে পারলে বদলে যেতে পারে বাংলাদেশের পুরো অর্থনৈতিক চেহারা। কিন্তু চরম ও নিষ্ঠুর বাস্তবতা হলো যে বিপুল সম্পদ আমাদের আগামী প্রজন্মের ভাগ্য বদলে দিতে পারত, সেই সম্পদেই বছরের পর বছর ধরে নীরবে চুষে নিয়ে যাচ্ছে প্রতিবেশী শক্তিগুলো, বিশেষ করে ভারত এবং মিয়ানমার। আর এই পুরো লুণ্ঠন প্রক্রিয়াটি এতটাই নিখুঁত এবং বৈজ্ঞানিক উপায়ে পরিচালিত হচ্ছে যে সাধারণ মানুষের চোখে এর কিছুই ধরা পড়ছে না। পদার্থবিজ্ঞানের একটি অতি সাধারণ ও মৌলিক সূত্র বলছে, গ্যাসীয় বা তরল পদার্থ সবসময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে স্বয়ংস্ফূর্তভাবে প্রভাবিত হয়। আর ঠিক এই প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নীতিকেই বাংলাদেশের বিরুদ্ধে সবচেয়ে বড় অর্থনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। ভারতের সমুদ্র সীমার একেবারে কাছাকাছি এবং মিয়ানমারের সীমান্তবর্তী গভীর সমুদ্র অঞ্চলে কৌশলগতভাবে বসানো হয়েছে অত্যন্ত আধুনিক ও শক্তিশালী ড্রিলিং রিগ এবং শক্তিশালী হাই প্রেসার এক্সট্রাকশন সিস্টেম বা উচ্চ ক্ষমতা সম্পন্ন গ্যাস নিষ্ক্রিয়করণ কেন্দ্র। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, এক দেশের সীমানার ভেতরে বসে প্রযুক্তিগতভাবে অন্য দেশের গ্যাস কিভাবে তোলা সম্ভব? আন্তর্জাতিক আইন লঙ্ঘন না করে এটা কিভাবে করা যায়? জ্বালানি বিশেষজ্ঞরা বলছে এখানেই লুকিয়ে আছে আধুনিক বিজ্ঞানের সবচেয়ে চতুর কৌশল, যার নাম স্লাট ড্রিলিং বা ক্রস বর্ডার ড্রিলিং প্রযুক্তি। সাধারণ মানুষ মনে করে ড্রিলিং পাইপ বোধহয় মাটির নিচে শুধু সোজা বা খাড়াখাড়িভাবে প্রবেশ করে, কিন্তু বাস্তব প্রযুক্তি বলছে এই পাইপ মাটির নিচে গিয়ে প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোণে বাঁক নিতে পারে এবং মাটির তলদেশ দিয়ে অনুভূমিকভাবে কয়েক কিলোমিটার দূরত্ব পর্যন্ত চলে যেতে পারে। সহজ ভাষায়, ভারত বা মিয়ানমার তাদের নিজেদের ভৌগোলিক সীমান্তে বসে ডিলিং করছে ঠিকই, কিন্তু তাদের সেই পাইপলাইনের অগ্রভাগ মাটির নিচে বাঁক নিয়ে নিঃশব্দে ঢুকে যাচ্ছে বাংলাদেশের ভূগর্ভস্থ সমৃদ্ধ গ্যাস স্তরের ভেতরে। এরপর যখন তারা নিজেদের রিগ দিয়ে ক্রমাগত উচ্চ ক্ষমতার গ্যাস উত্তোলন করতে থাকে, তখন বাংলাদেশের সীমানার ভেতরের গ্যাস স্তরের একটি কৃত্রিম লো প্রেশার জোন বা নিম্নচাপ বলয় তৈরি হয়। ফলাফল, বাংলাদেশের গ্যাস প্রাকৃতিকভাবেই সেই শূন্যস্থান পূরণ করার জন্য সীমান্ত পেরিয়ে ছুটে যাচ্ছে ভারতের বা মিয়ানমারের পাইপলাইনের দিকে। এক কথায় বলতে গেলে সম্পদ ও গ্যাস আমাদের, কিন্তু পাম আর লুণ্ঠনের প্রযুক্তি প্রতিবেশীদের, আর এর পুরো বাণিজ্যিক লাভ চলে যাচ্ছে তাদের অর্থনীতিতে। ইতিহাস ঘাঁটলে দেখা যায় এই চালাকির কৌশল বৈশ্বিক রাজনীতিতে নতুন কিছু নয়। 1990 সালে কুয়েতের বিরুদ্ধে ঠিক এই একই অভিযোগ তুলেছিল ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন।
অভিযোগ ছিল কুয়েত তাদের নিজেদের সীমান্তে বসে স্লাথ ড্রিলিং প্রযুক্তির মাধ্যমে ইরাকের রুমাইলা ওয়েল ফিল্ড থেকে তেল চুরির মাধ্যমে লুণ্ঠন করছে। আর এই একটি মাত্র অভিযোগকে কেন্দ্র করেই পরবর্তীতে সংগঠিত হয়েছিল রক্তক্ষয়ী উপসাগরীয় যুদ্ধ বা গালফ ওয়ার। আজ প্রায় 3 দশক ধরে একই ধরনের প্রযুক্তি ও কৌশলগত চুরির অভিযোগ উঠেছে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে। পার্থক্য কেবল একটাই, তখন ইরাক নিজেদের সম্পদ রক্ষায় যুদ্ধ ঘোষণা করেছিল, আর বাংলাদেশ বছরের পর বছর ধরে এক রহস্যজনক নীরবতা পালন করে গেছে। পেছনে ফিরে তাকালে দেখা যায় 2012 সালে আন্তর্জাতিক সমুদ্র আদালতের ঐতিহাসিক রায়ে মিয়ানমার ও ভারতের বিরুদ্ধে আইনি লড়াইয়ে জিতে বিশাল সমুদ্র সীমা জয় করে বাংলাদেশ। সেই দিন পুরো দেশের মানুষ আনন্দে মেতে উঠেছিল। ভাবা হয়েছিল এবার হয়তো বাংলাদেশের জ্বালানি স্বনির্ভরতা ও অর্থনৈতিক বিপ্লব শুরু হতে যাচ্ছে। কিন্তু ঠিক তখনই পর্দার আড়ালে শুরু হয় আসল ভূ রাজনীতিক খেলা। সমুদ্র জয়ের পর অজ্ঞাত কোনো এক অদৃশ্য সুতোর টানে বাংলাদেশের জ্বালানি খাতের কয়েকটি অত্যন্ত সম্ভাবনাময় ও কৌশলগত গভীর সমুদ্র ব্লক পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হয় ভারতের রাষ্ট্রীয় কোম্পানি ও এনজিসি এবং ওয়েল ইন্ডিয়ান লিমিটেডের হাতে। কিন্তু অবাক করা এবং চরম রহস্যজনক বিষয় হচ্ছে, দীর্ঘ এক যুগেরও বেশি সময় বা প্রায় 14 বছর কেটে গেলেও সেই ব্লকগুলো থেকে তারা কার্যত কোনো উল্লেখযোগ্য অনুসন্ধান বা গ্যাস উৎপাদন শুরু করেনি। প্রশ্ন হচ্ছে, জ্বালানি খাতে এত উন্নত হওয়া সত্ত্বেও তারা কেন নিষ্ক্রিয় রইল? আন্তর্জাতিক জ্বালানি বিশ্লেষকদের মতে এর মূল উদ্দেশ্যই ছিল গ্যাস উত্তোলন করা নয়, বরং বাংলাদেশের ব্লকগুলোকে চুক্তির বেড়াজালে আটকে কার্যত নিষ্ক্রিয় বা লক করে রাখা, যেন বাংলাদেশ অন্য কোনো আন্তর্জাতিক সংস্থাকে দিয়ে সেখানে নিজে অনুসন্ধান চালাতে না পারে। আর সেই দীর্ঘ নিষ্ক্রিয়তার সুযোগে তারা নিজেদের সমুদ্র সীমা থেকে ক্রমাগত চাপ সৃষ্টি করে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসকে ধীরে ধীরে নিজেদের রিজার্ভের দিকে টেনে নিয়ে গেছে। অথচ এই একই সময়ে ভারত নিজেদের কৃষ্ণ গোদাবরী বেসিন থেকে শত শত বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করে নিজেদের অর্থনীতির চাকা সচল রেখেছে। অর্থাৎ প্রযুক্তি ও সক্ষমতা তাদের আছে, কিন্তু বাংলাদেশের ব্লকে তাদের কেবলই রহস্যজনক নীরবতা। এই দীর্ঘমেয়াদী এবং সুপরিকল্পিত লুণ্ঠনের সবচেয়ে বড় ধাক্কাটি এসে লেগেছে বাংলাদেশের সামগ্রিক অর্থনীতির ওপর। নিজেদের গ্যাস থাকার পরেও তা উত্তোলন না করায় বিগত শেখ হাসিনা সরকার দেশকে বাধ্য করেছে আন্তর্জাতিক খোলা বাজার থেকে চড়া মূল্যে ডলার খরচ করে ব্যয়বহুল এলএনজি আমদানি করতে। প্রতি বছর হাজার হাজার কোটি টাকার মূল্যবান বৈদেশিক মুদ্রা বা রিজার্ভ শুধু এই জ্বালানি আমদানির পেছনেই ধুয়ে মুছে চলে যাচ্ছে। যে বিপুল পরিমাণ অর্থ দিয়ে দেশে নতুন নতুন শিল্পাঞ্চল, বিশ্বমানের হাসপাতাল, আধুনিক বিদ্যুৎ প্রকল্প কিংবা বুলেট ট্রেনের রেলপথ তৈরি করা যেত, তা আজ আমদানির খাতেই শেষ। দেশ আজ জ্বালানি সংকটে শ্বাসরুদ্ধকর অবস্থায় দিন কাটাচ্ছে। দেশের প্রধান চালিকা শক্তি গার্মেন্টস শিল্প উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হচ্ছে। কারখানায় গ্যাসের প্রেসার নেই। কোটি কোটি টাকার বিদ্যুৎ কেন্দ্রগুলো পুরো সক্ষমতায় চালানো যাচ্ছে না। নতুন শিল্প বিনিয়োগ থমকে গেছে এবং সাধারণ জনগণকে তীব্র গরমে অতিষ্ঠ হতে হচ্ছে লোডশেডিংয়ের যন্ত্রণায়। এর পেছনে কেবল বৈশ্বিক বাজার সংকট দায়ী নয়, বরং এর মূলে রয়েছে সমুদ্রের নিচে বহু বছর ধরে চলতে থাকা এই নীরব জ্বালানি যুদ্ধ। শুধু ভারত বা মিয়ানমার নয়, আন্তর্জাতিক বড় বড় পশ্চিমা জ্বালানি জায়ান্ট কোম্পানিগুলোর ভূমিকা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। অতীতে বিভিন্ন বহুজাতিক কোম্পানি বাংলাদেশের গভীর সমুদ্রের ব্লক নিয়ে প্রাথমিক আগ্রহ দেখালেও শেষ মুহূর্তে রহস্যজনকভাবে পিছু হটেছে। কেউ গ্যাসের দাম নিয়ে অহেতুক আপত্তি তুলেছে, কেউ বা আমলাতান্ত্রিক জটিলতার অজুহাতে চুক্তি বছরের পর বছর ঝুলিয়ে রেখেছে। বিশেষজ্ঞরা মনে করেন বাংলাদেশকে দীর্ঘমেয়াদে জ্বালানি ক্ষেত্রে পঙ্গু ও আমদানি নির্ভর করে রাখার একটি বৃহৎ বৈশ্বিক ও আঞ্চলিক ভূ রাজনীতিক কৌশল বহুদিন ধরেই সক্রিয় ছিল।
তবে দীর্ঘদিনের এই অচলাবস্থা ভেঙে এবার দৃশ্যপটে এসেছে এক সম্পূর্ণ নতুন ও চাঞ্চল্যকর সমীকরণ। নীতি নির্ধারণী মহলে জোর আলোচনা শুরু হয়েছে যে পশ্চিমা কোম্পানিগুলোর অনীহা কিংবা আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোর রক্তচক্ষু ও কূটনীতিক চাপ সম্পূর্ণ উপেক্ষা করে বাংলাদেশ এবার সরাসরি চীনের আধুনিক ও বিশ্বসেরা ডিপসি ড্রিলিং প্রযুক্তি ব্যবহার করার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে। কারণ এই মুহূর্তে গভীর সমুদ্রে অনুসন্ধান ও উত্তোলনের ক্ষেত্রে বিশ্বের অন্যতম শক্তিশালী ও একক প্রযুক্তির অধিকারী হল চীনের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠানগুলো। তারা শুধু প্রযুক্তিতেই সেরা নয়, অত্যন্ত দ্রুততম সময়ে অনুসন্ধান, উৎপাদন এবং সমুদ্রের তলদেশে বিশাল অবকাঠামো নির্মাণেও বিশ্বজুড়ে প্রমাণিত। রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকদের ধারণা, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিবেশীদের ওপর দীর্ঘদিনের এই আত্মঘাতী নির্ভরশীলতা ও ভূ রাজনৈতিক ব্ল্যাকমেইলের বৃত্ত ভেঙে নিজেদের সমুদ্র সম্পদ নিজেদের নিয়ন্ত্রণেই তোলার একটি মহাপরিকল্পনা হাতে নিয়েছে। আর এই লক্ষ্যেই চীনের সাথে একটি বড় ধরনের কৌশলগত গোপন বা বিশেষ জ্বালানি অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া দ্রুত গতিতে এগোচ্ছে। যদি এই চুক্তির অধীনে বঙ্গোপসাগরে বাংলাদেশের নিজস্ব ব্লকে দ্রুত ও পুরোপুরি ড্রিলিং শুরু করা যায়, তবে সমুদ্রের তলদেশের সামগ্রিক প্রেসার ব্যালেন্স বা চাপের ভারসাম্য সম্পূর্ণ উল্টে যাবে। ভারত ও মিয়ানমারের সীমান্ত থেকে তৈরি হওয়া সেই কৃত্রিম লো প্রেসার জোন আর বাংলাদেশের ভেতরের গ্যাসকে আকর্ষণ করতে পারবে না। উল্টো গ্যাসের স্বাভাবিক প্রবাহ ও চাপ বাংলাদেশের নিজস্ব সীমানার ভেতরেই স্থিতিশীল থাকবে। খুব সহজ কথায়, যে চুরির পাইপলাইন দিয়ে বছরের পর বছর ধরে আমাদের জাতীয় সম্পদ ও দেশের ভবিষ্যৎ বের হয়ে যাচ্ছিল, সেই অসম খেলা চিরতরে বন্ধ হয়ে যাবে। একই সঙ্গে এই পরিকল্পনার অংশ হিসেবে দেশীয় জ্বালানি অনুসন্ধানকারী প্রতিষ্ঠান বাফেক্স আধুনিক প্রযুক্তিতে সজ্জিত ও শক্তিশালী করার দীর্ঘমেয়াদী ব্লুপ্রিন্ট তৈরি করা হচ্ছে, যাতে ভবিষ্যতে কোনো বিদেশি শক্তির ওপর সম্পূর্ণ নির্ভরশীল না থেকে বাংলাদেশ নিজেই নিজের ব্লকের অনুসন্ধান, উৎপাদন এবং জাতীয় রিজার্ভের সঠিক ব্যবস্থাপনা করতে পারে। কারণ যদি নিজস্ব গ্যাস উত্তোলন সফলভাবে বাড়ানো সম্ভব হয়, তবে এলএনজি আমদানির পেছনে ব্যয় হওয়া লক্ষ কোটি টাকা সাশ্রয় হবে, যা দেশের শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে এক যুগান্তকারী বিপ্লব এনে দিতে পারে। তবে প্রশ্ন কিন্তু থেকেই যায়, বঙ্গোপসাগরের তলদেশে এতদিন ধরে চলা এই নীরব ও শীতল শক্তির যুদ্ধ কি এত সহজেই শেষ হতে দেবে আন্তর্জাতিক মহল? দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভূ রাজনীতিক ও আধিপত্য বিস্তারের যে দেয়াল রয়েছে, তা ভেঙে বাংলাদেশ কি সত্যিই নিজের প্রাকৃতিক সম্পদের ওপর পূর্ণ সার্বভৌমত্ব ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে? নাকি অতীতের মতো আবারও আন্তর্জাতিক চাপ, নানামুখী কূটনীতিক সংঘাত এবং পুরনো ভূ রাজনীতির দাবার চালের কাছে থমকে যাবে 16 কোটি মানুষের এই অর্থনৈতিক মুক্তির স্বপ্ন? ইতিহাস এবং বর্তমান ভূ রাজনীতির একটি বিষয় অত্যন্ত পরিষ্কার করে দিয়েছে, ভবিষ্যতের পৃথিবী আর কেবল স্থল সীমান্তের যুদ্ধ দেখবে না। ভবিষ্যতের আসল যুদ্ধ হবে জ্বালানি নিয়ে, সমুদ্রের নীল অর্থনীতি নিয়ে এবং ভূগর্ভস্থ খনিজ সম্পদ নিয়ে। আর সেই অসম লড়াইয়ে যে রাষ্ট্র নিজেদের সম্পদ নিজেদের রক্ষা করার সাহস ও সক্ষমতা দেখাবে, আগামী পৃথিবীর নেতৃত্ব, অর্থনৈতিক স্বাধীনতা শেষ পর্যন্ত তাদের হাতেই থাকবে। বাংলাদেশ আজ ঠিক তেমনি একটি ঐতিহাসিক ও কঠিন চৌরাস্তায় এসে দাঁড়িয়েছে। এখন সিদ্ধান্ত বাংলাদেশের ওপর। আমরা কি সাহসের সাথে নিজেদের সম্পদ নিজেদের অধিকারেই তুলে নেব, নাকি পরবর্তী সরকারের মতো চুপচাপ হাত গুটিয়ে বসে থেকে হাজার ফুট নিচ দিয়ে চলতে থাকা এই নীরব ডাকাতি ও জাতীয় পরাজয় দেখতে থাকব? প্রিয় দর্শক, আপনি কি মনে করেন বাংলাদেশ কি পারবে সব ভূ রাজনৈতিক বাধা পেরিয়ে নিজেদের গ্যাস নিজেরাই উত্তোলন করে জ্বালানি স্বনির্ভরতা অর্জন করতে, নাকি প্রতিবেশী দেশগুলোর আধিপত্য ও দাদাগিরির কাছে আবারও হার মানবে আমাদের সার্বভৌমত্ব? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে অবশ্যই আমাদের জানান। এই বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন,
যাতে পরবর্তী কোনো এক্সক্লুসিভ ইনসাইট স্টোরি আপনার মিস না হয়। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।